বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাস করার জন্য অভিনন্দন জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বায়োলজির লেকচারার। তোমাদের এখন আমি জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 1 কোষ এর গঠন সম্পর্কে আমি পড়াবো। আমরা আগে প্রথমে জানবো যে কোষ কি, কোষ কাকে বলে। কোষ হলো জীবদের গঠন ও কাজের একককে কোষ বলে। আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, কোষ হলো জীবদের গঠন ও কাজের একক, যার স্বনির্ভর ও আত্মপ্রজননশীল বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম দ্বারা গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। তাহলে কোষ রবার্ট হুক কোষ আবিষ্কার করেছে। রবার্ট হুক 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছে। কোষ আবিষ্কারের কাহিনীটা হচ্ছে ঠিক এরকম যে রয়্যাল সোসাইটি লন্ডনের একটা বিজ্ঞানাগারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান রবার্ট হুক। প্রত্যেক সপ্তাহেই একটা করে সেমিনার হয়, তা উনি চেষ্টা করলেন যে আগামী সেমিনারে উনি এমন কিছু একটা দিবেন যাতে সবার কাছে কি খুব আকর্ষণীয় জনপ্রিয় হতে পারে। এই কথা উনি ভাবতে ভাবতে দেখলো যে সিপি, আমরা জানি বোতলের ছোট ছোট সিপি বা এগুলো হচ্ছে, এটা যখন হাতের থেকে পানিতে পড়েছে তখন দেখে পানির উপরে ভাসছে। তখন উনি ভাবলো যে আসলে পানিতে ভাসার কারণ কি, নিশ্চয়ই ভিতরে ফাঁপা কিছু আছে। তখন কি করলো, তখন এটা নিয়ে উনি একটা সেকশন কেটে উনি মাইক্রোস্কোপে দিয়ে দেখলেন যে এর ভিতরে অসংখ্য রন্ধ্র বা ছিদ্র আছে, প্রকোষ্ঠ। এই যে এইটা একটা প্রকোষ্ঠ, আমরা যে রুমের মধ্যে আছি একটা প্রকোষ্ঠ। কয়েদিরা জেলে থাকে, সেখানে জেলের এই ছোট ছোট রুমে থাকে, এটাও একটা প্রকোষ্ঠ। তারপরে পাদ্রীরা, খ্রিস্টানদের পাদ্রীরা যে সমস্ত ছোট ছোট রুমে থাকে সেগুলো এক একটা প্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ আমার খুব ভালোভাবে আমরা জানছি যে এই তথ্যগুলো উনি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে উপস্থাপন করেছেন। তাহলে কোষ সম্পর্কে আমরা যে বিষয়টা সম্পর্কে জানলাম, এবার আমরা যদি বলি উট পাখির ডিম সব থেকে একটা বড় কোষ। তারপরে যদি আমাদের দেহের কথা বলি যে মানুষের দেহে কোষের সংখ্যা কত, তাহলে আমরা জানবো যে 100 ট্রিলিয়ন কোষ আছে। মানুষের দেহে কোষের সংখ্যা হচ্ছে 100 ট্রিলিয়ন। একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার ওজন যদি 80 কেজি হয়, তার দেহে কোষের সংখ্যা হচ্ছে 100 ট্রিলিয়ন। প্রতিদিন লক্ষ লক্ষ কোষ যেভাবে মারা যাচ্ছে, এইভাবে নতুন কোষের উৎপত্তি হচ্ছে। মাইক্রোপ্লাজমা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কোষ, আর সব থেকে বড় কোষের কথা বলা হচ্ছে উট পাখির ডিম। এছাড়াও অনেক কোষ আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি, এই হাঁস মুরগির এই সমস্তগুলো ডিম। তারপরে তোমার মাটির যে আঁশ, তালের যে আঁশ, এগুলো এক একটা হচ্ছে কোষ। তাহলে আসলে কোষ সম্পর্কে আমরা ধারণা করছি যে এই উট পাখির ডিম যেটা, তার হলো তার দৈর্ঘ্য কত যদি আমরা বলি 17 সেন্টিমিটার কোণ 12.5। আমাদের দেহে যে কোষটা সব থেকে বড়, সেই কোষটার নাম হচ্ছে মোটর নিউরন। এই মোটর নিউরনটা হচ্ছে 1.37 মিটার। মোটর নিউরন হচ্ছে 1.37 মিটার। স্পাইনাল কর্ড থেকে এই কোষটা স্পাইনাল কর্ড থেকে উৎপত্তি লাভ করে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত গিয়েছে। সেটা হচ্ছে কি মোটর নিউরন। লোহিত রক্তকণিকা, এক একটা লোহিত রক্তকণিকা এক একটা কোষ। আসলে লোহিত রক্তকণিকা যদি আমরা জানি যে কি পরিমাণে লোহিত রক্তকণিকা মানুষের শরীরে আছে, প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ মহিলাদের ক্ষেত্রে 45 লক্ষ, পুরুষের ক্ষেত্রে 50 লক্ষ। আমি যদি আরেকটু যাই, শিশুদের ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ, ভ্রূণ দেহে থেকে থাকে 90 লক্ষ। তাহলে এই এক একটা হচ্ছে কোষ। তাহলে কোষের
কোষে যদি বলি তাহলে এইগুলো হচ্ছে এক একটা কোষের আমাদের দেহের যে কোষ সেই কোষগুলো দেহের কোষের যে আয়তন আকার সেটা হলো 10 মাইক্রোমিটার আর একটা জানবো যে 1 ন্যানোগ্রাম ওজন যদি হয় তাহলে হলো 1 ন্যানোগ্রাম এক একটা কোষের ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম বলছে যে কোষের যে প্রকারভেদ আমরা জানি নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ আদি কোষ আদি শব্দের পুরো শব্দের অর্থ হলো আদি ক্যারির অর্থ হচ্ছে নিউক্লিয়াস যে কোষে সুগঠিত সুস্পষ্ট সুনির্দিষ্ট কোনো নিউক্লিয়াস থাকে না সেটা হচ্ছে আদি কোষ ইউ শব্দের অর্থ প্রকৃত যে কোষে প্রকৃত অর্থাৎ নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হচ্ছে প্রকৃত কোষ তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষটা হচ্ছে আমরা জানি যে কোষে সুগঠিত সুস্পষ্ট কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না আদি কোষ যে কোষে সুগঠিত সুস্পষ্ট সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে সেইগুলো হচ্ছে তোমার প্রকৃত কোষ তাহলে আদি কোষের ক্ষেত্রে আমরা জানি যে রাইবোজোম থাকে কত 70 শেষ প্রকৃত কোষে থাকে 80 শেষ রাইবোজোম এটাও জানি আরো আরেকটা জানি যে আদি কোষের আমার কোন প্রক্রিয়ায় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষের বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষের বিভাজন হয় আর প্রকৃত কোষ আছে মাইটোসিস ও মিয়োসিস প্রক্রিয়ায় কোষের বিভাজন সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে আদি কোষে আর একটা হচ্ছে মাইটোসিস ও মিয়োসিস প্রক্রিয়া হচ্ছে প্রকৃত কোষে এই আদি কোষে যে জায়গায় বৃত্তাকার ডিএনএ আছে তাকে বলে নিউক্লিয়েড তাহলে আদি কোষে যে জায়গায় বৃত্তাকার ডিএনএ থাকে সেটাকে আমরা কি বলি সেটাকে বলি আমরা নিউক্লিয়েড তাহলে কোষ হলো আদি কোষ প্রকৃত কোষ গেল হচ্ছে যে দেহ গঠনের অনুসারে কোষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ এই দুই প্রকার দেহ কোষকে দৈহিক গঠনের কাজে অংশগ্রহণ করে যে সমস্ত কোষগুলো সেগুলো হচ্ছে দেহ কোষ সর্বদা কি হয় ডিপ্লয়েড হয় আর ডিপ্লয়েড জনন কোষ যখন মাইসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজন হয় তখন জনন মাতৃকোষটা আমরা জানি শুক্রাণু ডিম্বাণু সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এই কোষ সর্বদা হ্যাপ্লয়েড হয় তাহলে জনন কোষ কি শুক্রাণু ও ডিম্বাণু এই দুই প্রকারের হচ্ছে জনন কোষ দেহ কোষ অনেক দেহ কোষ স্নায়ু কোষ দ্বৈত রক্তকণিকা একটা কোষ উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে গাছের কাণ্ডের শীর্ষভাগ গাছের কাণ্ডের যে শীর্ষভাগ সেই শীর্ষভাগ একটা তারপরে মূলের শীর্ষভাগ ক্যাম্বিয়াম ইত্যাদি ইত্যাদি জায়গায় এই সমস্তগুলো দেখা যায় তাহলে আমি জানি আমরা কি জানলাম যে নিউক্লিয়াসের উপস্থিতি অনুসারে দেহ গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার একটা হলো দেহ কোষ একটা জনন কোষ এবার আরো আরেকটা প্রকার জানবো সেটা হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ আমরা জানি কি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর কি প্রাণী কোষে নাই আমাদের একটা আছে জানি কি ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষেও নাই তাহলে উদ্ভিদ কোষের ভিতরে যেগুলো আমরা জানি যে হলো কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে ক্লোরোপ্লাস্ট আছে কিন্তু প্রাণী কোষে এগুলো থাকে না বিশেষ করে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে উদ্ভিদ কোষের কোষ গহ্বর থাকে অনেক বড় প্রাণী কোষের কোষ গহ্বর থাকে না যদিও থাকে তাহলে খুব ক্ষুদ্র আকৃতির থেকে থাকে ভালো কথা একটি আদর্শ উদ্ভিদ কোষ যদি আমরা সম্পর্কে আলোচনা করি একটি আদর্শ উদ্ভিদ কোষের যদি শ্রেণী বিন্যাস দেখি তাহলে আমরা দেখো আদর্শ উদ্ভিদ কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম একটা হচ্ছে জড় বস্তু একটা প্রোটোপ্লাজম বা সজীব বস্তু বা
সজীব বস্তু। সজীব বস্তু, এই সজীব বস্তুকে আমরা আবার ভাগ করছি তিন ভাগে। একটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে চারটি উপাদান আছে। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওলাস, আর এটা হলো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। তাহলে আমি বললাম কি নিউক্লিয়াসের চারটি উপাদান নিয়ে গঠিত নিউক্লিয়াস। এর যে ভৌত গঠন নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু। এই সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম হলো মাতৃকা, মাতৃকা বা সাইটোসোল, সাইটোসোল। এটাকে বলা হচ্ছে কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুর মধ্যে আছে কি রাইবোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি, বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এরকম ভাবে পারঅক্সিজম, গ্লাইকোক্সিজম ইত্যাদি জড় বস্তুকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষ প্রাচীর, আর একটা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু, এই কোষস্থ নির্জীব বস্তু আবার তিন প্রকার। একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ। একটা হলো নিঃসৃত পদার্থ, আর একটা হলো বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের, সঞ্চিত পদার্থের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। নিঃসৃত পদার্থের মধ্যে আছে এইচ, বি, ই, এন, এইচ, এন। এটা মনে রাখলে হবে। এইচ হচ্ছে হরমোন, পি তে পিগমেন্ট, ই তে এনজাইম, এন এ নেকটার, এন এ নেকটার। বর্জ্য পদার্থের ভিতরে কি আছে? রেনিন, রেনিন, গাম, ল্যাটেক্স, অজৈব উদ্বায়ী, উদ্বায়ী তেল, অজৈব ইত্যাদি। ঠিকই আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমি বললাম আমাদের উদ্ভিদ কোষের ছিলেনিবিন্যাস জড় বস্তু, প্রোটোপ্লাজম জড় নির্জীব, আর এটা হলো সজীব বস্তু। এখানে বলছে যে জড় বস্তুর ভিতরে আছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, আর আছে কি কোষস্থ নির্জীব বস্তু। তার ভিতরে কি হচ্ছে? সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থ, নিঃসৃত বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থের ভিতরে কি বললাম? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। নিঃসৃত পদার্থের মধ্যে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। বর্জ্য পদার্থের মধ্যে রেনিন, টেনিন, গাম, ল্যাটেক্স, উদ্বায়ী তেল। আর অনেক আছে প্রোটোপ্লাজমের মধ্যে হচ্ছে সজীব বস্তু। একে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কোষ ঝিল্লি, একটা হলো সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের উপাদান চারটি: নিউক্লিয়াস এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্ত্র। আর হলো কোষীয় অঙ্গাণু, রাইবোজোম, লাইসোজোম, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে মাইটোকন্ড্রিয়া, তারপরে ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, গ্লাইকোক্সিজম, তারপরে আছে কোষ গহ্বর ইত্যাদি ইত্যাদি। ভালো কথা। একটি আদর্শ উদ্ভিদ কোষের যে শ্রেণীবিন্যাস আমি দেখালাম, এর একটা চিহ্নিত ছবি
আবিষ্কৃত কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করছি। আবিষ্কৃত কোষ এটা যাতে সহজে আঁকা যায় সেই ছবিটা আমি সহজ করে ছবিটা আঁকানো দেখাচ্ছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে সহজে এই ছবিটা আঁকতে পারবে। এখান থেকে বাইরের দিক থেকে এবারে ভিতরের দিক থেকে প্রত্যেকটার সাথে আমি এটা কি লাগাই দিচ্ছি। এরপরে বাইরের দিক থেকে এই ভিতরে এটা কোড গহ্বর আছে। এটা হচ্ছে কোড গহ্বর। এইগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে রাইবোসোম, এগুলো হচ্ছে মাইক্রোটিবিউল। এই মাইক্রোটিবিউলকে সাইটোপ্লাজম বলা হয়। মাইক্রোটিবিউল লাইসোজোম। এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক, ধন্যবাদ। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিভাবে বলবো? এর গায়ে কি রাইবোসোম, এই রাইবোসোম লেগে আছে এর গায়ে, এটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে আরেকটা আছে, এটা হচ্ছে মসৃণ, তার মানে কি এর গায়ে কোনো কি থাকবে না, রাইবোসোম লাগা থাকবে না। এই যে এর গায়ে কোনো রাইবোসোম নেই। এই যে এর নাম হলো নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটা আবিষ্কার করেছেন ফন্টানা নামক একজন বিজ্ঞানী, আর এর নামকরণ করেছেন কে? বোম্যান। এর সাথে এই যে ফোটা ফোটা যেগুলো আছে নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজমের ভিতরে এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্ত্র। ব্যাস, তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াসের ছবি হলো, নিউক্লিয়াস হলো। এবার আমি এখানে যেটা আঁকছি এটা হলো কি গলজি বডি। এই যে গলজি বডি কে আবিষ্কার করেছেন? ইতালির স্নায়ু তত্ত্ববিদ ক্যামিলিও গলগি। পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষ থেকে এটা আবিষ্কার করেছে, তাই নামকরণ হচ্ছে সেই বিজ্ঞানীর নাম অনুসারেই গলজি বডি। মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে আছে এর গায়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, এগুলো এই ভাতযুক্ত অংশ না পুলিস্টিক। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি। এবার হচ্ছে ক্লোরোপ্লাস্ট।
মাইটোকন্ড্রিয়া হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সব অঙ্গাণুগুলো এইভাবে কন্ট্রাক্টিংয়ে দিয়ে দিতে হবে। আমি এখন লেবেলিং করছি। লেবেলিংটা এটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তারপরে এর ভিতরে এটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্লাজমিক রেটিকুলাম। আমি যদি নিউক্লিয়াসটাকে এভাবে দেখাই তাহলে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াস এনভেলপ, এটা হলো নিউক্লিওপ্লাজম, এটা ক্রোমাটিন তন্ত্র, এটা হচ্ছে নিউক্লিওলাস, মিলেই হলো নিউক্লিয়াস। এটা হচ্ছে কোর কভার, এটা হচ্ছে মাইক্রোটিবিল, এটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এটা হচ্ছে গলজি পাটি। এবার যদি আমি বলি এক এক করে অঙ্গাণুগুলো সম্পর্কে, তাহলে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের আবিষ্কার কে করেছিল? রবার্ট হুক। সাইটোলজি বিদ্যায়, জীববিজ্ঞানের যে শাখায় কোষ, কোষের ভৌত গঠন, কোষের উৎপত্তি, কোষের রাসায়নিক গঠন এই সম্পর্কে বিষয়ে যে বিশদ আলোচনা, সেটিকে সাইটোলজি বলে। সাইটোলজির জনক হচ্ছে রবার্ট হুক, কিন্তু আধুনিক সাইটোলজির জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন একে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। এবার আমি এই অঙ্গাণুগুলো সম্পর্কে একটু বলি। সব থেকে বাইরের দিকে যে আবরণী, সেটা হচ্ছে কোষ প্রাচীর। আসলে রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করছিল সেটাই ছিল মূলত কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর হলো উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য। এরপরে আসছে কি? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। এই কোষঝিল্লি সম্পর্কে ডেভেন ও ডেপসন এরা হলো স্যান্ডউইচ মডেল দিয়েছেন, আর সিঙ্গার নিকলসন নামক দুইজন বিজ্ঞানী, এই দুইজন বিজ্ঞানী দিয়েছেন হলো ফ্লুইড মোজাইক মডেল। আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন নাক্সনাট থেকে অর্কিডের পাতা থেকে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। নিউক্লিয়াসের ভিতরে আছে কালো অংশটা নিউক্লিওলাস। ফন্টানা নামক একজন বিজ্ঞানী এই নিউক্লিওলাস আবিষ্কার করেছেন। বোম্যান ওই নিউক্লিওলাসের নামকরণ করেছেন। ভালো কথা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইয়ার। তোমরা জানো যে পোটার ও তার সঙ্গীর মধ্যে ছিল আলবার্ট ক্লড ও কুলম্যান, এই তিনজন ব্যক্তি মিলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হলো মসৃণ। তারপরে এটা হচ্ছে গলজি পাটি। গলজি পাটি সম্পর্কে আমি বলেছি। গলজি পাটি আবিষ্কার করেছেন ইতালির সিনাই তত্ত্ববিদ ক্যামিলিও গলগি। বিড়াল ও পেঁচার সিনাই কোষ থেকে এটা আবিষ্কার করেছেন। তারপরে যদি আমরা দেখি যে এটা হচ্ছে রাইবোজোম, এখানে লেবেলিং করেছি আলবার্ট ক্লড প্রথম আবিষ্কার, কিন্তু জর্জ প্যালেট রাইবোজোমটা আবিষ্কার করেছেন। আর রাইবোজোমের নামকরণ করেছেন রিচার্ড ডি রবার্ট নামক একজন বিজ্ঞানী। জর্জ প্যালেট আর রিচার্ড ডি রবার্ট। ভালো কথা। ক্লোরোপ্লাস্ট সিম্পার নামক একজন বিজ্ঞানী সবুজ বর্ণের যে প্লাস্টিক দেখেছে সেই প্লাস্টিকের নামকরণ করেছে কি হিসেবে? ক্লোরোপ্লাস্ট হিসেবে। ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া
মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন বেন্দা নামক একজন বিজ্ঞানী। এইগুলো সম্পর্কে আমরা যে আবিষ্কার সম্পর্কে জানলাম, একটা আদর্শ উদ্ভিদ কোষের এবং এর গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা জানি, যেমন পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর বলা হয়, শর্করা জাতীয় খাদ্যের তৈরির কারখানা বলা হয়, শক্তি রূপান্তরের অঙ্গাণু আমরা ক্লোরোপ্লাস্টে বলি। মাইক্রোটিবিউলসকে আমরা বলি সাইটোকঙ্কাল। আমাদের দেহে কঙ্কাল তন্ত্র আছে, আমাদের দৃঢ়তা প্রদান, চলাফেরা এই সমস্ত জন্য, কিন্তু উদ্ভিদকে শক্ত মজবুত দৃঢ়তা প্রদান করতে এই মাইক্রোটিবিউলসটা সহযোগিতা করে। তারপরে বলছে যে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কেন বলা হয়? কোষের সকল ধরনের জৈবিক কার্যক্রম নিউক্লিয়াস দ্বারা হয়ে থাকে, এই কারণে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তারপরে এই সমুদায় কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত এই সমুদায় অংশই, এই সব সমুদায় অংশ হলো প্রোটোপ্লাজম। এই সমুদায় অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের ভিতরে কিন্তু এই সমস্ত অঙ্গাণুগুলো আছে। সেই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কেন বলা হয়? আমরা জানি 70 থেকে 90% পানি থাকে প্রোটোপ্লাজমে, এবং প্রোটোপ্লাজমে এই পানির কারণেই জীবনের, পানির অপর নাম হচ্ছে জীবন, তাই বলা হয়েছে প্রোটোপ্লাজমের কে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। সকল ধরনের কার্যক্রম, জৈবিক কার্যক্রম সবগুলো পানির উপর নির্ভর করে থাকে, এবং পানির অনুপস্থিত হলে মারা যেত, এই কারণে প্রোটোপ্লাজমকে কোষের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। আমরা যে এই অঙ্গাণুগুলো সম্পর্কে ছবিতে আঁকলাম, আমাদের যে কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে আগামী ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করব। আমরা কিছু এই যে কোষ গহ্বরটা দেখছি, কোষ গহ্বর কোষ ধারণ করে, বর্জ্য পদার্থ ধারণ করে, এই সমস্তগুলো। আরো আরেকটা কথা আমাদের জানতে হবে কি, হাক্সলে নামক একজন বিজ্ঞানী এই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন, হাক্সলে। আর প্রোটোপ্লাজম আবিষ্কার করেছে কে? পারকিনজি নামক একজন বিজ্ঞানী প্রোটোপ্লাজম আবিষ্কার করেছে। তাহলে আমার প্রোটোপ্লাজম সম্পর্কে গেল। এবার সাইটোপ্লাজম। আসলে সাইটোপ্লাজমের ক্ষেত্রে আমরা যদি সংজ্ঞায়িত করি এইভাবে, নিউক্লিয়াস থেকে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত সমুদয় অংশই হলো সাইটোপ্লাজম। তবে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, প্লাজম কথাটা যেখানে থাকবে সেটাই মনে করতে হবে অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, কলয়েডধর্মী সমস্ত পদার্থ দ্বারা তৈরি। যেমন হলো প্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজম। এই যে নিউক্লিয়াসের ভিতরে যেটা আছে নিউক্লিওপ্লাজম আছে। তারপরে যদি বলি একটোপ্লাজম আছে, এন্ডোপ্লাজম আছে। তাহলে সবগুলো প্লাজম থাকলেই, সবগুলো প্লাজমই যদি থাকে, তাহলে আমার জানতে হবে কি, সেগুলো অর্ধতরল, দানাদার, কলয়েডধর্মী যে উপাদান তার সমন্বয়ে এগুলো তৈরি। রেখে দেবো। ঠিক আছে, আগামী ক্লাসে আমি তাহলে প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অনলাইন ক্লাসে একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে সবাই যাতে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে, সেই ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।